আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেজ বাই নুব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্সিয়েশন নিয়ে। ডিফারেন্সিয়েশন অর্থাৎ আমাদের চ্যাপ্টার 9 যেটা ফার্স্ট পেপারের অন্তরীকরণ। তো এই অধ্যায়ে আমাদের অনেকগুলো টপিক আছে, অনেক কিছু আছে। তো আমি বেসিক্যালি এখানে কিছু কনসেপ্ট নিয়ে, মানে যেসব কনসেপ্টগুলো জানা লাগে আমাদের ডিফারেন্সিয়েশন করার জন্য, সব কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং মেইনলি সূত্রগুলো আমি তোমাদের বলে দেবো যে এখানে এই সূত্র বা এই সূত্র আমাদের আছে, যাতে তোমাদের একটা ভালো রিভিশন হয়ে যায়। পরীক্ষার আগে দেখলে যেন তোমরা মোটামুটি ডিফারেন্সিয়েশন যা পড়ছো ভালো করে একটা রিভাইজ হয়ে যায় এবং সেটা ভালো করে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। তো ভাইয়া চলো আমরা শুরু করি। দেখো, ডিফারেন্সিয়েশনের প্রথমেই যে জিনিসটা আসে ডিফারেন্সিয়েশন অধ্যায়, সেটা হচ্ছে লিমিট। তো লিমিট এক্সিস্ট করে কি করে না এইটা আগে জানা লাগবে লিমিট বের করার আগে। সো তুমি যখন কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্টে লিমিট বের করবা, বের করার আগে তোমার আগে জানতে হবে যে সেখানে লিমিট কি আদৌ এক্সিস্ট করতেছে কি করতেছে না। ধরো কিছু ফাংশন আছে এরকম, ধরো এরকম ফাংশন আছে x+1/x এর জন্য এই ফাংশনটা, এটার দেখো x = 0 পয়েন্টে কিন্তু কোনো লিমিট এক্সিস্ট করে না। 0 পয়েন্টে এইটাও হয় না, এটাও হয় না, লিমিট এক্সিস্ট করে না। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে অনেক সময় দেখবে কি পিসওয়াইজ ফাংশন দিয়ে দেয়, অর্থাৎ ফাংশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধর্ম দিয়ে দেয়। আমাদের সবচেয়ে কমন ফাংশন যেটা হচ্ছে মডুলাসের ফাংশন। সো মডুলাসের ফাংশন এরকম আর বিভিন্ন ধরনের ফাংশন আছে, যেটা একটা রেঞ্জ সার্টেন রেঞ্জের মধ্যে একরকম আচরণ করে, আর একটা সার্টেন রেঞ্জে আরেক রকম আচরণ করে। সো এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যখন যদি তোমাদের লিমিট দিয়ে দেয়, তোমরা অবশ্যই চেক করবা ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা বা ফাংশনটা বিচ্ছিন্ন কিনা, এটা তোমরা জাস্ট টেস্ট করবা। তো দেখো, আমরা যদি একটা ফাংশন আঁকি, ধরো এরকম ফাংশনের একটা যদি আমরা গ্রাফ আঁকি, ধরো এই যে এরকম একটা গ্রাফ, সো এই টাইপের একটা গ্রাফ সাপোজ। সো দেখো, এইখানে বাম দিক থেকে যদি আমরা আসি, ভ্যালু পাচ্ছি এইখানে ওয়াইয়ের একটা সার্টেন ভ্যালু পাচ্ছি, ডান দিক থেকে আসলে সার্টেন একটা ভ্যালু পাচ্ছি। দেখো তো ওয়াইয়ের ভ্যালু দুইটা, ডান দিক থেকে আসলে বাম দিক থেকে আসলে কি এক না। অর্থাৎ এখানে যদি আমরা এই পয়েন্টটাকে এ ধরি, আমাদের লেফট হ্যান্ড লিমিট = কী হবে, লিমিট x টেন্ডস টু, লেফট হ্যান্ড লিমিটের জন্য হবে কি x টেন্ডস টু পজিটিভে, আর ধরে এটা ফাংশন f(x), এটা যা পাবো রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু, আচ্ছা পজিটিভে না, সরি লেফট হ্যান্ড লিমিট তো নেগেটিভে হবে এবং রাইট হ্যান্ড লিমিট হবে পজিটিভে, সেটা f(x). এই দুটা ভাই ইকুয়াল হবে না। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট এখানে এক্সিস্ট করতেছে না, লিমিট ডাজন্ট এক্সিস্ট। সো এখানে লিমিট নাই। লিমিট কখন থাকতো, যদি ফাংশনটা এরকম হইতো। সাপোজ ফাংশনটা হচ্ছে এখন এরকম, লাল দাগ দিয়ে দেখা যায় এরকম। সো দেখো, এইখানে বাম দিকবর্তী সীমা এবং ডান দিকবর্তী সীমা একটা পয়েন্টের দিকে আসতেছে। সাপোজ এক্সের মান 5-এর কাছাকাছি বসাইলে ওয়াইয়ের মান 10-এর কাছাকাছি আসতেছে। সো এইখানে দেখো বাম দিক থেকে বসাইলেও যেই দিকে আসতেছে, ডান দিক থেকে বসাইলেও সেম আসতেছে। অর্থাৎ এই রেড লাইনের জন্য আমরা বলতে পারবো লিমিট এক্সিস্ট করে, অর্থাৎ লিমিট আছে। বুঝতে পারছি কথা? সো আমাদের এইসব ফাংশনের ক্ষেত্রে যদি পিসওয়াইজ ফাংশন বা এরকম কোনো ফাংশন দিয়ে দেয়, আমাদের দেখতে হবে লিমিট কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি ইকুয়াল কিনা। সো যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়, তখন আমরা বলতে পারবো সেখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতেছে। বুঝতে পারছি কথা? আচ্ছা, তো আমরা ডিফারেন্সিয়েশনের পড়তে গেলে আমাদের কত যে কমন টাইপটা আসে, সেটা হচ্ছে আমাদের লিমিটের ক্যালকুলেশন, যে লিমিট এত হলে কত, এত হলে কত। সো দেখো, সেটার জন্য আমাদের সেই সূত্রগুলো লাগে। সেটা হচ্ছে ফার্স্ট সূত্র যেটা আমরা লাগে আমাদের, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x, এটার মান হয় কত ভাই, এটার মান হয় 1। সেকেন্ড যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x/x = 1। আমি খাতায় লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য, সো তোমরাও খাতায় তুলে নিও, তোমাদেরই সুবিধা হবে। দেন 3 নম্বরে যে সূত্রটা আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে ধরো লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1/x = 1। দেন 4 নম্বরে যেটা আমরা পাই সেটা হচ্ছে এই লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x /x = 1। 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 + x⁻n - 1/x = n। এটা একটা সূত্র, লিমিট x টেন্ডস টু 0 1 + x⁻n - 1/x = 1। আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ধরো
এন, এক্স টেন্স টু এন না, এক্স টেন্স টু এন না, এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এটার মান দ্বারা কি? এটার মান দ্বারা এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝতে পারছি? আচ্ছা, 7 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু, এইটার মান হয় ই, এটার মান হয় ই। অ্যান্ড 8 নম্বরে যেটা আসে সেটা আসলে এটার মতোই, দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এখানে হবে হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ই। দেখো আসলে এই দুটো সূত্র কিন্তু একই। তুমি দেখো এখানে যদি 7 এক্সের মান 0 বসাও আর এখানে হবে 1/0 ইনফিনিটি, তার মানে এইটা 0 এইটা ইনফিনিটি, আর এখানে এক্সের মানে ইনফিনিটি বসালে দেখো এইটা 0 1/x মানে 0 আর এখানে ইনফিনিটি। সো আসলে এই দুটো সূত্র একই সূত্র অ্যান্ড সেটার অ্যান্সারও কিন্তু একই, বাট আলাদা দেওয়া আছে। মানে একটা হচ্ছে এক্স এখানে দেওয়া পাওয়ার 1/x দেওয়া, আর একটা হচ্ছে এখানে 1/x দেওয়া পাওয়ার এক্স দেওয়া। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, সো এই সূত্রগুলো হচ্ছে ভাই আমাদের মুখস্থ করতে হবে ডিফারেন্সিয়েশনের লিমিটের ভ্যালুগুলো, মানে লিমিটের ম্যাথগুলো অ্যান্সার করার জন্য। লিমিটে আরেকটা জিনিস আমাদের মানে এই ইনফিনিটির জন্য আমাদের খুব ইউজ হয় একটা ক্যালকুলেশন, সেটা হচ্ছে যদি কখনো দেখো লিমিটের মান ইনফিনিটি দেওয়া, লিমিটের মান ইনফিনিটি দেওয়া, সাপোজ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া, সো তোমরা ট্রাই করবা ওই ধরনের ম্যাথের ক্ষেত্রে এক্স কমন নিতে। এক্স কমন নিলে ধরো কোনো একটা ভ্যালু আসলো 1/x, এরকম একটা কিছু আসলো 5/7/10 যাই আসুক এক্স, এটার মান হয়ে যায় তখন 0। তাহলে 0 হলে যেগুলো আর নিচে এক্স আসছে ধরো 5/x² প্লাস 3/x, এরকম যাই আসবে ওগুলো সব 0 হয়ে যাবে, বাকিটা হবে অ্যান্সার। এটার ক্ষেত্রে খুব কমন একটা শর্টকাট আছে যে আমাদের যদি এরকম হয় লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অ্যান্ড ধরো উপরে একটা ফাংশন, এরকম একটা ফাংশন ডট ডট ডট, আর নিচে ধরো এরকম একটা ফাংশন, নিচেও ধরো এক্স কিউবেরই ফাংশন, এরকম একটা ফাংশন ডট ডট ডট, তাহলে আমাদের অ্যান্সার কী হয়? তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয় a/b। এই শর্টকাটগুলো আমরা আশা করি জানি। তো শর্টকাট নিয়ে আলোচনা আমি অন্য একটা ভিডিওতে করবো। আজকে যেহেতু ফর্মুলা নিয়ে আলোচনা, ফর্মুলাতে আবার ফেরত আসি। দেখো এইগুলা লাগে। আবার লিমিটের ম্যাথগুলো করার জন্য আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধারা জানা। সো ধারাগুলো তোমরা একটু ভাবে কাইন্ডলি মুখস্থ করে ফেলবা। ই এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার শুধু ইজের ধারা ইনফিনিটি পর্যন্ত। এরপর আসে হচ্ছে ই টু দি পাওয়ার -1 ধারা। ই টু দি পাওয়ার -1 ধারা হচ্ছে 1 মাইনাস, এই প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, 1/1 ফ্যাক্টোরিয়াল পরেরটা প্লাস, 1/2 ফ্যাক্টোরিয়াল পরেরটা আবার মাইনাস, এইভাবে প্রসিড করতে থাকবে। এরপরে যদি আমাদের ধারাটা এরকম হয়, ধরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এই যে এখানে 1 ছিল না, এখানে হবে x² x³ এভাবে আসবে। জিনিসটা দাঁড়াবে এরকম 1 প্লাস x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এরপরে যদি আরেকটা এই টাইপের গ্রাফ আমরা চিন্তা করি, ধরো সেটা এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্সের জন্য গ্রাফ বলে ফেলাম। এ টু দি পাওয়ার এক্সের জন্য যে ধারা হবে সেই ধারাটা হচ্ছে 1 প্লাস x ln a/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a³ 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এটা হচ্ছে কিসের জন্য? এ টু দি পাওয়ার এক্সের জন্য। আরও দুইটা ধারা লাগে এই লন রিলেটেড বা লগারিদম রিলেটেড বা এক্সপোনেনশিয়াল রিলেটেড, সেটা হচ্ছে 5 নাম্বার। ধরো লন 1 প্লাস এক্স, সো লন 1 প্লাস এক্সের মান হয় এক্স মাইনাস x² 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। আর 5-6 নম্বরে লন 1 মাইনাস এক্সের জন্য যেটা হয় সেটা হচ্ছে সবগুলো মাইনাস, -x মাইনাস x² 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x³ 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস x⁴/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ইনফিনিটি। বুঝতে পারছি? সো তোমরা এরা স্ক্রিনশট তুলে নিতে পারো, তুলে রেখো মাস্ট। এরপরে হচ্ছে যে দুইটা, সেই দুটো অপশনাল, সাইন এক্সের এবং কজ এক্সের এক্সপেনশন, সেই দুটো অপশনাল, খুব বেশি পরীক্ষায় লাগে না, বাট
মাঝে মধ্যে লেগে যেতে পারে, সেটা হচ্ছে সাইন এক্সের এক্সপোনেনশিয়াল মানে সাইন এক্সের বিস্তৃতি এবং কজ এক্সের বিস্তৃতি। তো দেখো সাইন এক্সের বিস্তৃতিটা হচ্ছে ধরো এটা কত পর্যন্ত ছিল, 6 পর্যন্ত ছিল, তো 7 নাম্বার হিসাব করি। সাইন এক্সের বিস্তৃতিটা হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 আসবে, তাহলে 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। বুঝতে পারছি? আচ্ছা, বিজোড় পাওয়ারগুলো থাকবে এবং কজের জন্য সব জোড় পাওয়ার থাকবে। সো এক্সের উপর জোড় পাওয়ার দিয়ে তাহলে আসবে 1, সো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। এরকম আসে হচ্ছে আমাদের সাইন এক্স এবং কজ এক্সের বিস্তৃতি। বুঝতে পারছি ব্যাপারটা? ডান। ওকে, এরপরে হচ্ছে আমাদের যে টপিক আসবে সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়ম। সো মূল নিয়মে অন্তরীকরণটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আসলে মেইন পার্ট, ডিফারেন্সিয়েশন যেখান থেকে আসে। তো আমি ছোট্ট করে একটু বুঝাই দিই তোমাদের ডিফারেন্সিয়েশন মানে আমরা কী বুঝি। যদি ডিফারেন্সিয়েশন অনেক ব্যাখ্যা আছে, অনেক কিছু আছে, সেই ব্যাখ্যাগুলোর মধ্যে একটা ব্যাখ্যা যদি আমি এখানে বলি সেটা হচ্ছে ধরো এটা একটা পরিবর্তনশীল রাশি, পরিবর্তনশীল রাশির এই বিন্দু থেকে এই বিন্দুর পরিবর্তন যদি আমরা হিসাব করতে চাই, আমরা কী করবো, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন হিসাব করতে চাইলে এখানে এক্সের কী পরিবর্তন হয়েছে, ওয়াইয়ের কী পরিবর্তন হয়েছে, তাহলে ওয়াইয়ের পরিবর্তন ডিভাইডেড বাই এক্সের পরিবর্তন, ঢাল আসবে। তো এই দুই বিন্দুর জন্য আসবে। বাট আমরা যদি সেই জিনিসটা খুবই ক্ষুদ্র অংশের জন্য, ডিফারেন্সিয়েশন কার জন্য করা হয়, খুবই ক্ষুদ্র অংশের জন্য, তো সেই জিনিসটা যদি আমরা খুবই ক্ষুদ্র অংশের জন্য করি, ক্ষুদ্র অংশের জন্য করলে আমাদের যে চেঞ্জ মানে এই লাল দাগ থেকে ওই লাল দাগ, এই দুটা লাল দাগের চেঞ্জ কি খুব ছোট হইতে হবে। তো খুব ছোট নিয়েই ফাংশনটা ডিফারেন্সিয়েশন বের করা হয়। তো ধরো এটা আমাদের ফাংশন এফ অফ এক্স, তাহলে এটা মূল নিয়মে ডিফারেন্সিয়েশনটা হবে এফ ড্যাশ এক্স, দাগ দিয়ে ডিফারেন্সিয়েশন বুঝে আমরা সবাই জানি, ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0, অর্থাৎ এই যে দূরত্বটা, এই দূরত্বটা টেন্স টু আমরা 0 হিসাবে ট্রিট করতেছি, এক্সের মানে পরিবর্তনটা টেন্স টু 0 হিসাবে ট্রিট করতেছি। তাহলে আমাদের ফাংশনটা দাঁড়াবে এরকম f of x plus h minus f of x divided by h। সো আমাদের ডিফারেন্সিয়েশনের জিনিসটা দ্বারা এরকম মূল নিয়মের ডিফারেন্সিয়েশনটা যে এই যে x প্লাস h পরবর্তী বিন্দু মাইনাস আদি বিন্দু পরিবর্তন পেয়ে গেলাম ডিভাইডেড বাই x এর যে ছোট্ট একটা পরিবর্তন সেটা কি h, এন্ড h এর মান কি টেন্স টু 0, অর্থাৎ আমরা একটা পরিবর্তনশীল রাশিকে খুবই অল্প সুযোগ দিব পরিবর্তন হওয়ার জন্য, তাহলে আমরা একটা ক্ষুদ্র জায়গা পাবো, সেই ক্ষুদ্র জায়গার পরিবর্তনের হারটাই হবে আমাদের ডিফারেন্সিয়েশনের মান। এই গ্রাফ থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? না, পরে যে টপিকগুলো আসে সেগুলো আসলে মেইনলি আমি তো যেহেতু কনসেপ্ট আলোচনা করতেছি অ্যান্ড সূত্র আলোচনা করতেছি, সো পরে আসলে আমাদের ডিফারেন্সিয়েশনের মেইন সূত্রগুলো চলে আসে। তো ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আশা করি তোমরা সবাই জানো, একসাথে লিখে ফেলতে পারো, মুখস্থ হয়ে যাবে বা আবার মনে চলে আসবে সব। সেটা হচ্ছে একদম শুরুতে যে সূত্রটা আসে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডিফারেন্সিয়েশন করলে কী হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এরপরে আসে হচ্ছে ধরো ই টু দি পাওয়ার এক্স ddx of e to the power x, e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে e to the power x ই থাকে। এরপরে আসে এক্সপোনেনশিয়াল, যদি আরেকটা নিয়ে আমরা ধরো ddx of a to the power x, এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, তার জন্য ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশনের মানটা হয় a to the power x ln a, a to the power x ln a। এরপরে আসে হচ্ছে আমাদের ধরো লগারিদমের ডিফারেন্সিয়েশন লিখি আমরা, বা লনের ডিফারেন্সিয়েশন 1/x। তো ইউজুয়ালি আমাদের ডিফারেন্সিয়েশনে লগ লেখা থাকলে সেটাকে আমরা লন হিসাবে ট্রিট করব, যদি স্পেসিফিকভাবে কোনো ভিত্তি না দেওয়া থাকে, নিচে যদি ভিত্তি দেওয়া থাকে তো দেওয়া থাকলো, যদি দেওয়া না থাকে লগকেও আমরা লন হিসাবে ট্রিট করি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ক্যালকুলাসের ক্ষেত্রে। এরপরে যে সূত্রটা আসে সেটা হচ্ছে যদি আমরা ত্রিকোণমিতির সূত্রে চলে যাই, ত্রিকোণমিতির সূত্র হচ্ছে ধরো ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে ভাই কজ এক্স, দেন কজ এক্সের যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের আসবে মাইনাস সাইন এক্স, দেন ধরো টেন এক্সের ডিফারেন্সিয়েশন করলাম, টেন এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসবে সেক্স স্কোয়ার এক্স, টেন এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসবে সেক্স স্কোয়ার এক্স। এরপরে যদি আমরা টেন এক্সের পরে ধরো কট এক্সের ডিফারেন্সিয়েশন করবো, কট এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স। কট এক্সের পরে যদি আমরা সেক এক্সের ডিফারেন্সিয়েশন করি, সেক এক্সের ডিফারেন্সিয়েশন করলে আসে সেক এক্স টেন এক্স। দেন যদি আমরা কোসেক এক্স ডিফারেন্সিয়েশন করি
তাহলে আসবে মাইনাস কোসেক এক্স কট এক্স। ডিফারেন্সিয়েশনের ত্রিকোণমিতির জন্য এই কয়টাই নর্মালি ইউজ করা হয় বা এই কয়টাই লাগে। আর এরপরে ধরো আমরা যদি এই আসলে ওইটা আসলে মেইন সূত্র এই সূত্রের উপর থেকে চলে আসে, সেটা হচ্ছে ডিডিএক্স অফ রুট ওভার এক্স। রুট ওভার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/2 রুট ওভার এক্স। তো এইটা আসলে আমরা মূল যে সূত্র, প্রথম যে সূত্র, সেটা থেকে আমরা এটা পাওয়া যাই। বাট দেখা যায় যে রুট এক্সের ডিফারেন্সিয়েশন অহরহ করা লাগে, তো আমরা সবাই সূত্র হিসেবে এটাকে মুখস্থ করতে পারি। সূত্র হিসাবে আসলে বললে যাই না কতটুকু ঠিক হয়, অনুসিদ্ধান্ত বলা যায়। অনুসিদ্ধান্ত বললে বা আলটিমেটলি মনে রাখলে কোনো দোষ নেই। রুট এক্সের ডিফারেন্সিয়েশন 1/2 রুট ওভার এক্স শেষ। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের আরও কিছু সূত্র লাগে, সেটা হচ্ছে ইনভার্সের সূত্র। তো ইনভার্সের সূত্রগুলো হচ্ছে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়? সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 - x²। কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে, মানে কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে -1/√1 - x²। দেন যদি আমরা টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করি, টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/1 + x²। দেন যদি আমরা কট ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করি, তাহলে আসবে -1/1 + x²। ঠিক আছে, জায়গা নেই, সো ফার্স্ট এগুলো মুছে আমি আর যে ইনভার্সের সূত্র আছে কয়েকটা সেটা লিখে দিই। সেটা হচ্ছে ধরো 4টা তো লিখে নিচ্ছি, তাহলে কোসেক আর সেক। তাহলে 16 নম্বর হচ্ছে ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x √x² - 1। আর যদি আমরা কোসেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করি, কোসেক ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন করলে হবে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স -1/x √x² - 1। ঠিক আছে, মোটামুটি ডিফারেন্সিয়েশন এইগুলোই সূত্র আমাদের লাগে, মানে ডিফারেন্সিয়েশনের সূত্র এইগুলো আমরা মুখস্থ করব। বাট ইনভার্সের ম্যাথগুলো করার জন্য আরেকটা সূত্র লাগে, সেটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির সূত্র। অ্যান্ড ওইটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র। ওই সূত্রের মাধ্যমে আমাদের ডিফারেন্সিয়েশনগুলো করলে ডিফারেন্সিয়েশন অনেকটা সহজ হয়ে যায়। তো এই একটা সূত্র আমি লিখে দিই, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 2x/1 - x²। এটা ইজ ইকুয়ালস টু বলা যায় সাইন ইনভার্স 2x/1 + x²। এইটাও ইজ ইকুয়ালস টু বলা যায় cos ইনভার্স 1 - x²/1 + x²। যারা ত্রিকোণমিতি পড়ছো এবং বিপরীত ত্রিকোণের মধ্যে পড়ছো, তোমাদের এগুলো মুখস্থ আছে। ইভেন ত্রিকোণমিতির সূত্র কথা চিন্তা করলেও এটাকে রিলেট করা যায়, ত্রিকোণমিতির সূত্র থেকেও এটাকে রিলেট করা যায়। সো এই সূত্রটা মানে এই চারটা, এটা ইজ ইকুয়ালস টু এইটা, ইজ ইকুয়ালস টু এইটা, ইজ ইকুয়ালস টু এইটা, ইজ ইকুয়ালস টু এইটা। ঠিক আছে, আচ্ছা সরি, আমি এখানে ভুল ইকুয়াল দিয়ে ফেলছি। সো tan ইনভার্স এইটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x বাই, আমি একটু সুন্দর করে লিখে দিই, 2x/1 + x²। সো এই চারটা আমাদের হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির সূত্র লাগে, আমাদের ইনভার্সের ডিফারেন্সিয়েশনগুলো করার সময় কাজে লাগে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করার সময় বিভিন্ন টার্ম থাকলে, বিভিন্ন জিনিস ধরে নিলে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো আর কি ধরে নিলে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হয়। সো কোন জায়গায় কোনটা ধরবা? ধরো √a² - x² আছে, এই ক্ষেত্রে তুমি এক্সের মান ধরতে পারো a sin x বা a sin θ। তারপরে ধরো √ আছে a² + x², তখন তুমি জিনিসটাকে ধরতে পারো x = a tan θ। ধরলে ম্যাথগুলো আর কি সহজ হবে। তারপরে ধরো আছে এরকম √x² - a², সেই ক্ষেত্রে তুমি ধরতে পারো x = a sec θ। এগুলো ধরলে ম্যাথটা আর কি সহজ হবে। আর খুবই কমন 9, 10 আমরা শিখে আসি, 9 থেকে করতেছি, এই ধরনের একটা কনভার্সন থাকে সবসময়, x + 1 x - 1 অথবা √x - 1 x + 1। এই ধরনের থাকলে আমরা হচ্ছে ইউজুয়ালি x = cos θ ধরে নিই। x = cos θ ধরে নিলে ম্যাথটা করতে সুবিধা হবে।
তো এই মোটামুটি হচ্ছে ধরে নেওয়ার জন্য যা যা লাগে এবং ডিফারেন্সিয়েশনের যে মূল সূত্রগুলো ওইগুলো। তো এগুলো আমাদের অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে মুখস্থ করতে হবে, মানে মুখস্থ রাখতেই হবে এবং ডিভিশন করে যেতে হবে। দেন আসে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ইউনিট সূত্র। গুণ থাকলে, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তখন আমরা কি করব? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে দুইটা ফাংশন গুণ আকারে আছে, দুইটাই হচ্ছে এক্সের ফাংশন, আমরা এক্সের ডিফারেন্সিয়েশন করতেছি, এই ইউ অ্যান্ড ভি দুইটাই আমাদের এক্সের ফাংশন ডিফারেন্সিয়েশনে আছে গুণ আকারে। তাই আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা ইউকে রাখবো, যে কোনো একটাকে রাখবো, রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন করব ডিডিএক্স অফ ভি, পরে অ্যাড করে দিব ভিকে রেখে, যেই বাকি ছিল ডিফারেন্সিয়েশন সেইটা ডিফারেন্সিয়েশন। আশা করি সবার মুখস্থ আছে সূত্রটা। এরপরে হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে ভাগ থাকলে কি করব? ডিডিএক্স অফ ইউ বাই ভি। ভাগ আকারে থাকলে কি করব? ভাগ আকারে থাকলে আমাদের যে ভাগ নিচে যেটা আছে হরটাকে আমরা স্কোয়ার করে দিব, হরটাকে স্কোয়ার করে দিব, দেন হরকে রেখে লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লবকে রেখে হরের ডিফারেন্সিয়েশন করব। বুঝতে পারছি? আরেকটা আসে সেটা হচ্ছে যদি পাওয়ারে থাকে, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি। ইউ এর উপরে, ইউ একটা এক্সের ফাংশন, ইউ এক্সের ফাংশন, ইউ এর উপরে পাওয়ার আকারে আছে, তখন আমাদের কী করতে হবে? এই যে পাওয়ার আকারে যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আগে লিখে দিব, অর্থাৎ ইউ টু দি পাওয়ার ভি এটা থাকবে, দেন ডিফারেন্সিয়েশন করবো। কার ডিফারেন্সিয়েশন? ডিডিএক্স অফ ভি লন ইউ, ডিডিএক্স অফ ভি লন ইউ। ডান? তাহলে হচ্ছে আমাদের পাওয়ারের যে ডিফারেন্সিয়েশনগুলো সেটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ডিফারেন্সিয়েশনের সবচাইতে ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে চেইন রুল। চেইন রুল আমরা সবাই পারি, যদিও চেইন রুল এখন দেখানো সম্ভব না, একটা মানে কনসেপ্টের মধ্যে তো একটা ম্যাথ বা ইউজ ম্যাথ সম্ভব না। তোমাদের আমি সহজ করে বলে দিই, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেইন রুলটা হচ্ছে এরকম। ধরো তোমাকে এটা করতে বলছে, ধরো তোমাকে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে বলছে এক্সের সাপেক্ষে, বাট ওয়াইকে এক্সের সাপেক্ষে ডাইরেক্ট সূত্র ফেলতে কষ্ট হয়, ফেলা যায় না, কষ্ট হইতেছে ফেলতে। সো আমরা কি করব? ওয়াইকে জেডের সাপেক্ষে সূত্র ফেলতে ইজি, ধরো জেডের সাপেক্ষে সূত্র ফেলতে ইজি, জেডের সাপেক্ষে সূত্র ফেলে দিব, ফেলে জেডকে আবার এই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব, আমাদের অ্যান্সার চলে আসবে। এটা আমরা সবাই পারি। ধরো আমাদের কোনো জায়গায় সাইন এক্স ধরা যাচ্ছে না, ধরো আমাদের একদম সহজ যদি এক্সাম্পল আমি দিই, ধরো ডিডিএক্স অফ সাইন এক্স কিউব। তো দেখো সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানি, বাট সাইন এক্স কিউবের ডিফারেন্সিয়েশন তো জানি না। তো ধরো আমরা ভেবে লিখি ডিফারেন্সিয়েশন তো জানি না, তাহলে আমরা কী করবো? সাইন এক্স কিউবে মনে মনে সাইন এক্স ধরবো। সাইন এক্স হলে কি ডিফারেন্সিয়েশন কী হতো? কজ এক্স। সো কজ এক্স কিউব হবে। এখন বলো কজ এক্স কিউব, আমরা কি এক্স কিউবকে মনে মানে এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছি না, এই জন্য এক্স কিউব আসছে। বাট এক্স কিউব কি আদৌ এক্স কিউব ছিল? মানে জেড কি আদৌ ছিল না? তাহলে জেডকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা কাকে জেড ধরছি? এক্স কিউবকে জেড ধরছি, ধরে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি। এখন জেড তো আসলে এক্স না, তার মানে জেডকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে। ডিফারেন্সিয়েশন করলে আসে 3x স্কোয়ার, 3x স্কোয়ার। সো এটা হবে আমাদের অ্যান্সার। এটা আমরা সবাই পারি। চেইন রুল ফেলার ক্ষেত্রে একটা জিনিস কাজে রাখবা, সেটা হচ্ছে ধরো আমাদের অনেকগুলো ফাংশন থাকে না, ধরো এরকম একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা সাইন এক্স, সাইন, তারপরে মনে করো কস, তারপরে মনে করো লন এক্স স্কোয়ার, এরকম অনেকগুলো থাকে। সো এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে বা যাই থাকুক, ধরো টু দি পাওয়ার 4ও আছে, এরকম একটা ম্যাথ আমাদের আছে। ধর এসব ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কী করবো? সবার বাইরে যে জিনিসটা আছে, সবার বাইরে যে অপারেটর আছে সেখান থেকে আমরা ভিতরের দিকে প্রবেশ করবো, সব বাইরের অপারেটর থেকে ভিতরের দিকে প্রবেশ করবো। এখন দেখো এখানে সবার বাইরে কি আছে? 4, তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আগে ফেলবো, ফেলা শেষ। এরপর আমরা সাইন এক্সের জন্য সূত্র ফেলবো, শেষ। এরপর আসবে কজ এক্স, এরপর আসবে লন এক্স, এরপর আসবে এক্স স্কোয়ার। সো এই প্রসেসে আমরা আগায় আমাদের চেইন রুল ফেলবো এবং ডিফারেন্সিয়েশনটা শেষ করব। বুঝতে পারছি কথা? ঠিক আছে, অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি তো যেহেতু সূত্র দেখাচ্ছি একই কথা। সো তোমরা যারা পারো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করতেছি। এরপরে আসে দেখো অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন। অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন কি? যেখানে এক্সও থাকে ওয়াইও থাকে। ওয়াই আমাদের মানে ধরে নেওয়া হয় ব্যাপারটা এরকম যে ওয়াই একটা এক্সের ফাংশন, বাট কি আমরা জানি না, ব্যক্ত করা নেই, অব্যক্ত আছে। সো এটা ডিফারেন্সিয়েশন আমরা কী করবো? ওয়াইকে আমরা এক্সের মতো করে ট্রিট করবো, করে আমরা ডিওয়াই ডিএক্স রেখে দিব। অ্যান্ড আমাদের অ্যান্সারও কিন্তু কোয়েশ্চেনও চাইও ডিওয়াই ডিএক্স, অথবা আমাদের প্রমাণ চাই। সো যাই চাক সেটা আমরা বের করে রেখে দিব। বুঝতে পারছি কথা? আচ্ছা, সো অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে তো আমরা অবশ্যই এই কাজটা করব, বাট আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই, যেটা আই গেস তোমরা সবাই জানো। যে ধরো একটা অব্যক্ত ফাংশন দেওয়া আছে এক্স অ্যান্ড ওয়াই দিয়ে, তাহলে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে, ধরো এক্স কমা ওয়াই, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা হবে একটা মাইনাস দিবা, মাইনাস দিয়ে উপরে এক্সের অন্তরীকরণ করবো বা এক্সের ডিফারেন্সিয়েশন আমরা করব।
এক্সের ডিফারেন্সিয়েশন করব এমনি না, ওয়াইকে কনস্ট্যান্ট ধরে, ওয়াইকে কনস্ট্যান্ট ধরে, যেটাকে আমাদের আসলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে। আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা অনেকে আসলে চিনি না, বা বললে ভয় লাগে যে এর আবার কি, চিনি না, নাম শুনি নেই, এরকম অনেকের মনে হতে পারে। বাট যারা তোমরা সরল ভেক্টরে পড়ছো, ভেক্টরে কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগে, ওই যে আমরা কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের ক্ষেত্রে করি, ওগুলো করা লাগে ওই জিনিসটাই। মানে আমরা ওয়াই যা আছে ওয়াইকে মনে করবো এখানে একটা কনস্ট্যান্ট, ওয়াইকে আমরা 5 হিসেবে ট্রিট করবো, ওয়াইকে আমরা 7 হিসেবে ট্রিট করবো, 7 থাকলে যা হইতো আমরা যা করতাম তাই করবো। এভাবে করে আমরা ডিফারেন্সিয়েশন করবো মাইনাস দিয়ে, আর নিচে করবো ভাইয়া ওয়াই এর ডিফারেন্সিয়েশন সেমভাবেই এক্সকে কনস্ট্যান্ট ধরে। বুঝতে পারছি কথা? ওয়াই ডিফারেন্সিয়েশন করবো নিচে এক্সকে কনস্ট্যান্ট ধরে, আর উপরে এক্সের ডিফারেন্সিয়েশন করবো ওয়াইকে কনস্ট্যান্ট ধরে। শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখো, ম্যাথ কাজে লাগবে। যদিও পরীক্ষায় ডাইরেক্ট রিটেনে ইউজ করা যাবে না, এমসিকিউ এর জন্য কাজে লাগবে এবং উত্তর মিলানের জন্য কাজে লাগাইতে পারো, মানে যদি প্রুফ না হয়ে থাকে। বুঝতে পারছি? ঠিক আছে। এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে স্পর্শক ও অভিলম্ব। স্পর্শক কি? ধরো তোমার এই যে একটা চলমান রাশির এই বিন্দুতে তোমাকে স্পর্শক বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করবা এবং এই বিন্দুটা বসায় দিবা। বসায় দিলে তো আমরা মানে এই সরলরেখার ঢাল পাবো। তো ধরো এটা যদি আমাদের একটা ওয়াই এর গ্রাফ হয়, তাহলে এটার এই বিন্দুতে ধরো তোমার x1 and y1, এই বিন্দুটা ধরো x1 y1। তো x1 y1 বিন্দুতে ঢাল কি হবে? আমরা dy dx বের করব, করে x1 y1 বসায় দিব। x1 y1 বসায় দিলে আমরা এই সরলরেখার এই বিন্দুকে স্পর্শকের ঢাল পাবো। এটা কার ঢাল? স্পর্শকের। স্পর্শকের ঢাল পাইলাম, তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে, এই বিন্দু তো আমরা জানি, তাহলে y মাইনাস y1 ছোটবেলায় পড়ছি ইজ ইকুয়ালস টু ঢাল ইন্টু x মাইনাস x1। তাহলে ঢাল কি এখানে? dy dx কোন বিন্দুতে? x1 y1 বিন্দুতে বসাই দিলাম ইন্টু x মাইনাস x1। বসাই দিলে আমরা কি পাবো? স্পর্শকের সমীকরণ পাবো। আমরা সরল রেখা থেকে জানি দুইটা রেখা পরস্পর যদি লম্ব হয়, দুইটা রেখার ঢাল যদি m1 m2 হয়, তাহলে সেই দুইটা ঢালের গুণফল কত হয়? -1। তাহলে এইটা যদি স্পর্শক হয়, এর উপর যেটা এইভাবে লম্ব হবে যাবে সেটা আমাদের কি? অভিলম্ব। সো অভিলম্বের সমীকরণ কি হবে? অভিলম্বের সমীকরণ হবে সেম যা আছে তাই, জাস্ট ঢালটা মাইনাস হয়ে উল্টায় যাবে, অর্থাৎ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু -1/dy dx, ওই সেম বিন্দুতেই x মাইনাস x1। এই হলো আমাদের অভিলম্বের ঢাল, এই হলো আমাদের স্পর্শকের ঢাল। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। আরেকটা টপিক আছে আমাদের ডিফারেন্সিয়েশনের, সেটা হচ্ছে লঘুমান, গুরুমান, ক্রমবর্ধমান রাশি, ক্রমহ্রাসমান রাশি। এইটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, তোমরা এই ভিডিওটা দেখো, বাট স্টিল আমি এখানে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি কি হয়। তো ধরো আমি জাস্ট তোমাদের যদি রাফলি বলে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হচ্ছে আমাদের একটা গ্রাফ, এই গ্রাফের ভাইয়া এই পয়েন্ট থেকে এই পর্যন্ত ফাংশনটা ক্রমবর্ধমান, এখান থেকে এই পর্যন্ত ফাংশনটা ক্রমহ্রাসমান। কীভাবে টেস্ট করব? ফার্স্ট ডেরিভেটিভ বের করব। ফার্স্ট ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, এখানে পজিটিভ, তাহলে আমরা সেটা পাবো কি? ক্রমবর্ধমান। ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ, তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা এখানে ক্রমবর্ধমান। ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, আমরা বলবো তাহলে ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। এরপরে আসে হচ্ছে আমাদের চরম মানের জন্য। সো dy dx ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে চরম মান বিদ্যমান, অর্থাৎ যেখানে আমরা ফার্স্ট ডেরিভেটিভ মান 0 পাবো, বলবো আমরা সেখানে চরম মান বিদ্যমান। অ্যান্ড চরম মানটা কি? গুরুমান, লঘুমান, এটা আমাদের কী করতে হবে? আমাদের টেস্ট করতে হবে। সো এইখান থেকে আমরা যে সলভটা পাবো বা যে সলিউশনটা পাবো, অর্থাৎ এক্সের যে মান পাবো, সেই এক্সের মানটা আমরা বসাবো। কোথায় বসাবো? সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, অর্থাৎ d²y/dy x²। এইখানে আমরা এই সলিউশনটা বসাবো। বসানোর পরে যদি আমরা দেখি সেটা গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ আসছে, তখন আমরা বলবো এখানে ভাইয়া লঘুমান বিদ্যমান। এখানে কি বিদ্যমান? লঘুমান বিদ্যমান। আর যদি সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ আসে, তখন আমরা বলবো সেখানে কি বিদ্যমান? সেখানে গুরুমান বিদ্যমান। বুঝতে পারছি কথা? তাহলে কি হবে? এইখানে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমাদের কোন পয়েন্টে লঘুমান, গুরুমান বিদ্যমান, সেই পয়েন্টটা আমরা এখানে বসাবো। বসায় টেস্ট করব সেটা কি আদৌ লঘুমান নাকি আদৌ গুরুমান, কার জন্য এক্স মান। ঠিক
ঠিক আছে, ডান ডান। এখন আমরা চেক করে পাইছি ধরো x1 এর জন্য আমাদের লঘুমান এবং x2 এর জন্য আমাদের গুরুমান। তাহলে আমরা এখন কি করব, মূল যে ফাংশনটা ছিল সেই ফাংশনে x1 বসায় দিব। x1 বসায় দিলে আমরা পাবো লঘুমান, বসায় দিলে যে মানটা পাবো আর কি সেটা হবে আমাদের লঘুমান। কারণ এই যে x1 বিন্দুতে লঘুমান বিদ্যমান এটা আমরা টেস্ট করছি। সেমভাবে আমরা ফাংশনটায় x2 বসায় দিব, বসায় দিলে যে মানটা পাবো সেইটা হবে গুরুমান। অনেক সময় হয় কি এই যে এখান থেকে ডেরিভেটিভ মানে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বসানোর পরে যে মানটা পাই মূল ফাংশনে বসানোর পরে দেখা যায় কি ওই মানটাই লঘুমান ওই মানটাই গুরুমান। বাট স্টিল আমাদের চেক করে দেখতে হবে, চেক করে মূল ফাংশনে বসায় এরপরে বলতে হবে যে ভাই এইটা লঘুমান এইটা গুরুমান। টেস্ট করার পরে বলে দিলে হবে না যে এটা লঘুমান, কারণ এই বিন্দুতে লঘুমান বিদ্যমান এই বিন্দুতে লঘুমান বিদ্যমান বাট লঘুমান গুরুমান সেটা না। মূল ফাংশনে বসানোর পরে যেটা বাবা এই যেটা আমাদের ধরো মূল ফাংশনটা এফ অফ এক্স, এইটাই বসানোর পরে যেই ভ্যালুটা পাবা সেইটা হবে আমাদের লঘুমান গুরুমান। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।